আসসালামু আলাইকুম। আমি নাজমা বেগম, সিনিয়র প্রভাষক, কর্ণফুলী এজে চৌধুরী কলেজ, ফিনান্স বিভাগ। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের অনলাইন ফিনান্স ক্লাসে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো ফিনান্স ব্যাংকিং বিমা তৃতীয় পত্র, ব্যাংকিং ও বিমা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ব্যাংক হিসাবের, অর্থাৎ ব্যাংকিংয়ে চতুর্থ অধ্যায়ে ব্যাংক হিসাবে আমরা তখন বলেছিলাম তোমাদেরকে ব্যাংক হিসাব কি পড়াইছিলাম এবং ব্যাংক হিসাবের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি এবং তোমাদেরকে বাড়ির কাজ দিয়েছিলাম ব্যাংক হিসাবের শ্রেণী বিভাগ। তোমরা বাড়িতে কতটুকু করেছো আমি জানি না। আজকে আমরা ব্যাংক হিসাবের শ্রেণী বিভাগ এবং কিভাবে ব্যাংক হিসাব খোলা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, ব্যাংক হিসাবের শ্রেণী বিভাগ ও খোলার নিয়ম। আমরা ব্যাংক হিসাব কত প্রকার দেখো। ব্যাংক হিসাবে আমরা যদি আসি, এখানে দেখব ব্যাংক হিসাব। দেখো তোমরা, ব্যাংক হিসাবে আমরা যাই হোক, আমরা দেখি এখানে ব্যাংক হিসাবগুলো। দেখো, ব্যাংক হিসাব আমরা বলছিলাম যেমন যেটা ছিল অর্থ ব্যাংকে। ব্যাংক হিসাব বলতে আসলে কি জানতে হচ্ছে তা ক্লিয়ার না, তবে ধরে নিলাম আপনি ব্যাংক হিসাব কি, কিভাবে টাকা রাখা যায় তা জানতে চাচ্ছেন। বাংলাদেশে ব্যাংকগুলো স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী দুই ধরনের আমানত সংগ্রহ করেন। স্বল্পমেয়াদী আমানতের বিপরীতে বাংলাদেশ ব্যাংক স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী দুই ধরনের আমানত সংগ্রহ করেন। স্বল্পমেয়াদী আমানতের বিপরীতে কম লাভ বা সুদ দেয়া হয়, আর দীর্ঘমেয়াদী আমানতের বিপরীতে একটু বেশি সুদ বা মুনাফা দেয়া হয়। দেখো, স্বল্পমেয়াদী আমানতটা আমরা বলি এখানে স্বল্পমেয়াদী আমানত বলতে আমানতের হিসাবগুলো দেখো। চলতি হিসাব, দেখো চলতি হিসাব হলো চলতি হিসাব অথবা কারেন্ট অ্যাকাউন্ট। দেখো, সাধারণত ব্যবসায়ীদের লেনদেনের জন্য এই হিসাব খোলা হয়। এই হিসাবে মাসে অনেকবার লেনদেন করা যায়, তবে এই জন্য ব্যাংক কোনো সুদ দেয় না, বরং পরিচালনা ব্যয় ও সরকারি শুল্কের জন্য বেশ বড় অঙ্কের টাকা ওরা কেটে নেয়। তাই দেখো, প্রথম হলো চলতি হিসাব বলতে আমরা বুঝি কি, সাধারণত ব্যবসায়িক লেনদেনের জন্য যেই হিসাব খোলা হয় তাকে চলতি হিসাব বলা হয়। চলতি হিসাব খোলা হয় সাধারণত ব্যবসায়ীদের জন্য। এই হিসাবে মাসে যতবার খুশি ততবার টাকা জমা দেওয়া যায় এবং টাকা উত্তোলন করা যায়। তবে এই জন্য ব্যাংক কোনো সুদ বা মুনাফা দেয় না, এবং যারা ব্যাংক হিসাব খোলে তাদের পরিচালন ব্যয় এবং সরকারি শুল্কের জন্য
একটা হিসাবে অঙ্কের টাকা কেটে নেওয়া হয়। তারপর দেখো এরপরে আছে সঞ্চয় হিসাব। বাংলাদেশের সবচেয়ে বেশি এই ব্যাংক অ্যাকাউন্টটি হিসাব আছে। সাধারণত জনগণ যখন ব্যাংকে টাকা লেনদেন করে তখন সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে করে। এই হিসাবকে মাসিক লেনদেনের একটি সীমা থাকে, আর এই হিসাবে বছরে 2 বার সুদ বা মুনাফা প্রদান করা হয়। তবে ব্যাংক ভেদে এই সুদের হার 2 থেকে 6% হয়। তাহলে দেখো সঞ্চয় ব্যাংক পড়লাম আমরা কি, এই যেই হিসাবটি সাধারণত সাধারণ জনগণ ব্যাংকে বেশি খুলে সেটির নাম হলো সঞ্চয়ী ব্যাংক। সেটির নাম হলো কি, সঞ্চয়ী হিসাব। সঞ্চয় হিসাবে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রচলিত এবং হিসাব যেটি সেটির নাম হলো সঞ্চয় হিসাব। এই হিসাবে যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায়, কিন্তু লেনদেন বা উত্তোলন করা যায় সপ্তাহে 2 বার। এটি মাসিক লেনদেনের একটি প্রক্রিয়া বা সীমা। এখান থেকে প্রতি মাসে অথবা বছরের শেষে ব্যাংক তার হিসাব গ্রহীতাকে একটি সুদ বা মুনাফা দেয়। সেটা ব্যাংক ভেদে, এক একটা ব্যাংক ভেদে 2 থেকে 6% হয়। তারপর আছে দেখো ডিপোজিট স্কিম, ডিপিএস যেটাকে আমরা বলি, এটি জনপ্রিয় হিসাব যেটি সাধারণত মেয়াদ আনতে হয়, একটি দীর্ঘ সময়ের জন্য খোলা হয়। আবার এটাকে আমরা আবার স্থায়ী হিসাবও বলতে পারি। সাধারণত যারা চাকুরিজীবী তারা প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করে এবং মেয়াদান্তে তারা সুদ বা মুনাফা সহ মোটা অঙ্কের একটি টাকা পায়। সাধারণত এই হিসাবে মেয়াদ শুরু হয় 5 বছর, 7 বছর, 10 বছর। আর টাকার পরিমাণ থাকে তোমার 500 টাকা থেকে শুরু করে যত পর্যন্ত দেয়া যায়। আবার এই হিসাবের একটি সুবিধা হলো এই হিসাব থেকে একটা আয়কর রেয়াতও পাওয়া যায়। এই হিসাব থেকে আয়কর রেয়াতও পাওয়া যায়। তাহলে সাধারণত আমরা কয়টা হিসাবের কথা বললাম? মূলত সাধারণত চলতি হিসাব, সঞ্চয় হিসাব এবং স্থায়ী বা ডিপোজিট পেনশন স্কিম হিসাব। এই হিসাব আমরা 3টি হিসাবের কথা তোমাদেরকে বললাম এখানে। তাহলে সবচেয়ে জনপ্রিয় অর্থাৎ চলতি হিসাবটা কাদের জন্য প্রযোজ্য? বিশেষ করে যারা ব্যবসায়ী তাদের জন্য, তাদের যারা অর্থাৎ প্রতিদিন যাদের লেনদেন করতে হয় তাদের জন্য চলতি হিসাবটা বেশি উপযোগী। আর সঞ্চয় হিসাবটা কাদের জন্য? যাদের হিসাব অর্থাৎ আয়টা একটি নির্দিষ্ট পরিমাণে থাকে, অর্থাৎ চাকরিজীবী, একজন ছাত্র অথবা একজন গৃহবধূ, তাদের জন্য এই অর্থাৎ সীমিত আয়ের লোকদের জন্য প্রযোজ্য হলো সঞ্চয় হিসাব। অর্থাৎ এই হিসাবটা যে কোনো পরিমাণ টাকা দিয়ে তুমি হিসাবটা খুলতে পারবে এবং এই হিসাবের জন্য তোমাকে প্রতিদিন তুমি হিসাবের টাকা জমা দিতে পারবে, কিন্তু উত্তোলন করতে পারবে সপ্তাহে 2 বার। এবং এটা শেষে একটি বছরের শেষে এখানে একটি সুদ বা মুনাফা প্রদান করা হয়। তবে এটা কি হয়, ব্যাংক ভেদে 2 থেকে 6%ও হয়ে থাকে। তারপর আসছে ডিপিএস, যেটাকে আমরা ডিপিএস বলি, ডিপোজিট পেনশন স্কিম। এটা একটা জনপ্রিয় হিসাব। এই হিসাবে সবাই টাকা নির্দিষ্ট মেয়াদের জন্য জমা রাখে। এখানে প্রতিদিন টাকা জমা দেওয়া যায় না এবং টাকা উত্তোলনও করা যায় না। একটি নির্দিষ্ট সময়ে টাকা জমা দিতে হবে এবং একটি মেয়াদ শেষে এই টাকা উত্তোলন করা যায় মুনাফা বা সুদ সহ। এই গেল আমরা হিসাবের জন্য। এখন এই হিসাবগুলো খোলার জন্য আমাদেরকে কিছু নিয়ম বা নীতি মেনে চলতে হবে। নিয়ম বা নীতি মেনে চলতে হবে। দেখো এই নিয়মগুলো, হিসাব খোলার নিয়মগুলো কি আমরা একটু দেখব। দেখো হিসাব খোলার নিয়মগুলো, আমরা হিসাব খোলার নিয়মগুলোর জন্য এখানে প্রত্যেক মানুষ নিজে চিন্তা করে যে তার নিজের নামে একটি ব্যাংক হিসাব থাকবে, তার একটি ব্যাংক হিসাব থাকবে। প্রত্যেক মানুষের চায় যে তার একটি কি থাকবে, ব্যাংক হিসাব থাকবে। তাহলে এই ব্যাংক হিসাব খোলার জন্য আমাকে কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। ব্যাংকের কিছু আমাদের নিয়ম মেনে ব্যাংকের হিসাবগুলো খুলতে হবে।
যেমন যে কোনো মানুষ বা শ্রেণীর মানুষ হোক না কেন, তার একটি প্রাপ্তবয়স্ক হলেই সে কী করতে পারবে, একটি ব্যাংকে হিসাব খুলতে পারবে। তো ব্যাংক হিসাবের জন্য আমরা এখন বর্তমান প্রকালে প্রচলিত আছে ব্যাংক হিসাবের বিকাশ, রকেট, নগদের মতো মোবাইলে আর্থিক সেবাও ধরে থাকে। 70% মানুষ যদি তাদের ব্যাংক হিসাব আবার কেউ MFS হিসাবও আবার এক নয়, কারণ MF এবং S হিসাব মূলত টাকা স্থানান্তরের একটি প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কিছু কেনাকাটাও বিল পরিশোধও করা যায়। এই দেখো, হিসাব আলাদাভাবে কোনো সঞ্চয় স্কিম নেই, ফলে সঞ্চয়ের প্রবণতা গড়ে তুলতে ব্যাংক বিভিন্ন হিসাবের বিকল্প নেই। আবার আর্থিক জ্ঞান বাড়াতেও ব্যাংক হিসাব প্রয়োজন। আমাদের আর্থিক জ্ঞানটা বাড়ানোর জন্য ব্যাংক হিসাব। তাই আজ আমরা তুলে ধরব কীভাবে একজন লোক তার ব্যাংক হিসাব খুলবেন। একটি হিসাব খোলার মাধ্যমে আপনার সঙ্গে ব্যাংকের একটা সম্পর্ক শুরু হবে। প্রথমে আপনি ছোট অঙ্কের টাকা জমা করবেন, একসময় প্রয়োজনে কিছু ঋণ নেবেন। এটাই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম, আমানত নেয়া এবং ঋণ দেয়া। তাহলে জেনে নিই ব্যাংক হিসাব খুলতে কী প্রয়োজন। আগের চেয়ে ব্যাংক হিসাব খোলা কিন্তু এখন অনেক সহজ। তবে যতই সহজ হোক না কেন, কিছু তথ্য, ছবি তা দিতেই হবে। এই জন্য প্রয়োজন আপনার নিজের ছবি, জাতীয় পরিচয়পত্র যেটাকে আমরা বলি NID, এবং নমিনির ছবি, অর্থাৎ যাকে আপনারা অবর্তমানে যে এই হিসাবের মালিক হবেন তার ছবি, এবং NID, এবং ওই ব্যাংক হিসাবে রয়েছে এমন একজন পরিচয়দানকারী ব্যক্তির স্বাক্ষর। জরুরি প্রয়োজনে ব্যাংক যোগাযোগ করবে এমন একজনের নাম ও ঠিকানা দিতে হবে। এছাড়া আপনাকে আরও যেটা করতে হবে, একজনকে আবার ব্যাংক হিসাবটা খোলার জন্য যেটা করতে হবে, সেটা প্রথমে একটা ব্যাংক আবেদনপত্র দিবে। সেই আবেদনপত্রটা ঠিকভাবে পূরণ করতে হবে। একটি আবেদনপত্র দিবে, সেই আবেদনপত্রটা পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার পরে আবেদনপত্রে পরিচিতি, আবেদনকারীর বিবরণ, তারপরে তার পরিচিতি, তার মনোনীত ব্যক্তির পরিচিতি, তারপরে যার পরিচিত ব্যক্তির স্বাক্ষর, ছবি, এই সব কিছু আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার পরে ব্যাংক তাকে একটা নমুনা স্বাক্ষর কার্ড দিবে। সেখানে আবেদনকারী কি করবে, একটা স্বাক্ষর করে সেই কার্ড ব্যাংকে জমা রাখবে, এবং এই কার্ডটা তার টাকা উত্তোলনের সময় তার সেই স্বাক্ষরের সাথে তার বর্তমান স্বাক্ষর, উত্তোলনের স্বাক্ষর মিলিয়ে দেখে ব্যাংক তাকে টাকা দিবে। এছাড়াও আরও অন্যান্য কিছু দলিলপত্র আছে, এবং সেগুলা কি করতে হবে, ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংক হিসাব খোলার পরে ব্যাংক আমানতকারীকে একটি চেক বই দিবে, যার মাধ্যমে সে কি করতে পারবে, টাকা উত্তোলন করতে পারবে। আশা করছি তোমরা ব্যাংক হিসাবের জিনিসটা বুঝছো। এগুলা বইতে বিস্তারিত আছে, তোমরা আরেকটু ভালো করে বইয়ে পড়ে নিবে হিসাবের খোলার নিয়মটা। আর হিসাব খোলার নিয়মটা আরেকটু ভালোভাবে বইতে পড়বা সবগুলা, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তোমাদের জন্য বাড়ির কাজ, এই যে ব্যাংক হিসাবের কথা বললাম, সেই ব্যাংক হিসাবের সুবিধা ও অসুবিধা ভালো করে তোমরা রিডিং পড়ে নিবে, ব্যাংক হিসাব সহ সুবিধা অসুবিধা পড়ে নিবে। তাহলে আজকের মতো আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।